বিসমিল্লাহির রহমানির রাহিম। সমর্থ জাহান মহিলা কলেজ, নান্দাইল, ময়মনসিংহ, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ে বিএ বিএসএস প্রোগ্রামের তৃতীয় সেমিস্টারের রাষ্ট্রবিজ্ঞান 2 এর একটি পাঠ আমি আজ আপনাদের সামনে উপস্থাপন করব। আমি মোহাম্মদ সাইদুর রহমান, সহকারী অধ্যাপক ও টিউটর, রাষ্ট্রবিজ্ঞান। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি আপনারা সকলেই ভালো আছেন। আমিও আল্লাহর রহমতে ভালো আছি। আজ আমি আপনাদের সামনে একটি পাঠ উপস্থাপন করব। পাঠটি হলো প্রাচীন গ্রিসের দার্শনিক প্লেটো। প্লেটো প্রাচীন গ্রিসের এক উজ্জ্বল নক্ষত্র। তিনি মূলত ছিলেন ভাববাদী দর্শনের জনক। তিনি 427 খ্রিস্টপূর্বাব্দে গ্রিসের এথেন্সে জন্মগ্রহণ করেন এবং 347 খ্রিস্টপূর্বাব্দে তিনি মৃত্যুবরণ করেন। প্লেটো সক্রেটিসের একজন যোগ্য শিষ্য ছিলেন এবং রাষ্ট্রবিজ্ঞানের জনক এরিস্টটলের গুরু ছিলেন। তার রচিত 35টির মতো গ্রন্থ আছে। তার মধ্যে উল্লেখযোগ্য দি রিপাবলিক, দি লজ এবং দি স্টেটমেন্ট। সক্রেটিসের অমর বাণী সদ্গুণী জ্ঞান, তিনি এই কথাটি মনে প্রাণে বিশ্বাস করতেন। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, সক্রেটিসের যোগ্য একজন শিষ্য হিসাবে প্লেটো তিনি তার রাষ্ট্র দর্শনে বেশ কিছু গুরুত্বপূর্ণ তত্ত্ব উপাত্ত রেখে গিয়েছেন, যা আজও রাষ্ট্র দর্শনের ইতিহাসে এক গুরুত্বপূর্ণ স্থান দখল করে আছে। তার দর্শনে আমরা যে বিষয়গুলো পাই, তিনি ছিলেন মূলত ভাববাদী দর্শনের জনক। প্লেটোর মূল 4টি বিষয় আমরা দেখতে পাই। এটা হল প্লেটোর ন্যায় বিচার তত্ত্ব, প্লেটোর আদর্শ রাষ্ট্র, প্লেটোর শিক্ষা ব্যবস্থা, প্লেটোর সাম্যবাদ। এই 4টি বিষয় নিয়ে আজকে আমরা আলোচনা করব। প্লেটোর ন্যায় বিচার তত্ত্বে 3টি বিষয়ের কথা তিনি উল্লেখ করেছেন, 3টা শ্রেণীতে বিভক্ত করেছেন। একটা হলো প্রজ্ঞা, আরেকটা শ্রেণী হলো যোদ্ধা শ্রেণী এবং প্রবৃত্তি। প্লেটো প্রজ্ঞা শ্রেণী বলতে তাদেরকে বোঝাতে চেয়েছেন যারা হবে দার্শনিক শ্রেণীভুক্ত এবং তারা হবে শাসক শ্রেণী এবং তারা প্রচুর জ্ঞানের অধিকারী হবে। সাহসী শ্রেণী যারা, তারা হবে যোদ্ধা শ্রেণী। তারা দেশের জন্য, সমাজের জন্য, রাষ্ট্রের নিরাপত্তার জন্য তারা যুদ্ধ করবে অত্যন্ত সাহসিকতার সাথে। আর প্রবৃত্তি বলতে তিনি বোঝাতে চেয়েছেন কৃষক শ্রেণীদেরকে এবং উৎপাদক শ্রেণীভুক্ত যারা থাকবে তাদেরকেই তিনি প্রবৃত্তির আওতায় এনেছেন। তারা উৎপাদন করবে, রাষ্ট্রের বিভিন্ন চাহিদা পূরণ করার জন্য তারা তাদের শ্রম দ্বারা, তাদের ইচ্ছা শক্তির বহিঃপ্রকাশ দিয়ে তারা উৎপাদক শ্রেণীর অন্তর্ভুক্ত থাকবেন। প্লেটোর এই ন্যায় বিচার তত্ত্বের মূল কথা হলো, অর্থাৎ যোগ্যতা অনুযায়ী কাজ বন্টন করে সঠিকভাবে কাজ বন্টন করে দিতে পারলে একটি ন্যায়ভিত্তিক রাষ্ট্র প্রতিষ্ঠিত করা সম্ভব। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, প্লেটো যে 3টি শ্রেণীতে বিভক্ত করেছিলেন আমি আবার রিপিট করছি। একটা শ্রেণী হলো প্রজ্ঞা শ্রেণী, যারা অত্যন্ত জ্ঞানী হবেন, তারা হবেন দার্শনিক শ্রেণীভুক্ত এবং তারাই রাষ্ট্রের শাসন কার্য পরিচালনা করবেন, তারা হবেন শাসক শ্রেণী।
আর একটা শ্রেণী হবে যোদ্ধা শ্রেণী বা সাহসী। তারা রাষ্ট্রের জন্য মানুষের নিরাপত্তার জন্য তারা অত্যন্ত সাহসিকতার সাথে যুদ্ধ পরিচালনা করবে। আর একটা শ্রেণী তিনি উল্লেখ করেছেন প্রবৃত্তি। তারা হবে কৃষক বা উৎপাদক শ্রেণীভুক্ত, যারা রাষ্ট্রের বিভিন্ন চাহিদা পূরণ করার লক্ষ্যে বিভিন্ন দ্রব্যাদি উৎপাদন করবে। প্লেটোর ন্যায় বিচার তত্ত্বের মূল কথা হচ্ছে যোগ্যতা অনুযায়ী কাজ বন্টন করে যদি দেওয়া সম্ভব হয়, তাহলে সেখানে একটি ন্যায় ভিত্তিক রাষ্ট্র প্রতিষ্ঠিত হবে। যদিও পরবর্তীতে বিভিন্ন রাষ্ট্রবিজ্ঞানীগণ তার এই ন্যায় বিচার তত্ত্বের অত্যন্ত গুরুত্বপূর্ণ সমালোচনা করেছেন। তিনি ছিলেন মূলত একজন কল্পনাপ্রসূত একজন দার্শনিক। তিনি তার কল্পনার মাধ্যমে যে একটি আদর্শ রাষ্ট্র প্রতিষ্ঠা করতে চেয়েছিলেন, সেটা আদৌ সম্ভব হয়নি। ভবিষ্যতে হবে কিনা অনেক রাষ্ট্রবিজ্ঞানীরা তাতে সন্দেহ প্রকাশ করেছেন। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আরেকটা বিষয় হলো প্লেটোর আদর্শ রাষ্ট্র, যাকে অনেকেই বলছেন কাল্পনিক আদর্শ রাষ্ট্র বা প্লেটোর কাল্পনিক রাষ্ট্র। এখানেও তিনি 3টি বিষয় উপস্থাপন করেছেন। আদর্শ রাষ্ট্রের মানুষ কেমন হবে, জনগণ কেমন হবে, কয়টা শ্রেণীতে ভাগ করা যায়, সেই বিষয়টা তিনি উপস্থাপন করেছেন এভাবে: একটা যুক্তি বা প্রজ্ঞা, আরেকটা সাহসী এবং কামনা। যুক্তি বা প্রজ্ঞার দ্বারা মূলত প্লেটো এই প্রজ্ঞার যাদেরকে তিনি উপস্থাপন করার চেষ্টা করেছেন, তাদেরকে তিনি বলছেন তারা সোনার তৈরি, যারা সাহসী তারা হলো রূপার তৈরি, এবং যারা কামনায় বশবর্তী হয়ে তাদের উৎপাদন করবে তারা হলো তামার তৈরি। আদর্শ রাষ্ট্রের বর্ণনা দিতে গিয়ে প্লেটো একটি কাল্পনিক রাষ্ট্রের তিনি তার দর্শনে স্থান দিয়েছেন, যেখানে প্রজ্ঞা শ্রেণীভুক্ত যারা থাকবে, যুক্তিবাদী যারা থাকবে, তারা শাসক শ্রেণীর অন্তর্ভুক্ত হবেন, যারা সাহসী থাকবে তারা যোদ্ধা শ্রেণীর অন্তর্ভুক্ত হবেন, এবং যারা কামনার বশবর্তী হয়ে নিজের জীবনকে পরিচালিত করবেন তারা হবেন উৎপাদক শ্রেণী, এবং উৎপাদনের মাধ্যমে তাদের রাষ্ট্রের চাহিদা পূরণ করবেন। আদর্শ রাষ্ট্রের এই 3টি শ্রেণীর মধ্যে যে কে কোন শ্রেণীভুক্ত হবেন তা স্থির করার জন্য তার কল্পিত আদর্শ রাষ্ট্রের শিক্ষা ব্যবস্থার কথা বলেছেন। আদর্শ রাষ্ট্রের এই 3টি শ্রেণীর মধ্যে কে কোন শ্রেণীর অন্তর্ভুক্ত হবেন তা স্থির করার জন্য তার কল্পিত আদর্শ রাষ্ট্রের শিক্ষা ব্যবস্থার কথা বলেছেন। প্রথম শিক্ষা ব্যবস্থা যারা 3টা শ্রেণী। প্রথম শ্রেণী যারা অকৃতকার্য হবে তারা হবে উৎপাদক শ্রেণীভুক্ত, এবং দ্বিতীয় শ্রেণীতে যারা অকৃতকার্য হবে তারা হবে সাহসী শ্রেণীভুক্ত বা সৈনিক শ্রেণী, এবং সর্বোচ্চ স্তরে যারা সাফল্য লাভ করবে তারা হবেন দার্শনিক রাজা বা শাসক শ্রেণী, যা প্লেটোর কাল্পনিক আদর্শ রাষ্ট্র নামে পরিচিত, বা অন্যান্য রাষ্ট্রবিজ্ঞানীগণ সমালোচকগণ তার এই রাষ্ট্রীয় ব্যবস্থাকে বা তার এই আদর্শ রাষ্ট্রকে একটি কাল্পনিক আদর্শ রাষ্ট্র হিসাবে চিহ্নিত করেছেন। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, পরবর্তীতে আমরা দেখতে পাই প্লেটোর শিক্ষা ব্যবস্থা। প্লেটোর শিক্ষা ব্যবস্থাতে 2টি ভাগে তিনি বিভক্ত করেছেন। একটি হলো প্রাথমিক শিক্ষা, যা 20 বছর পর্যন্ত স্থায়ী হবে। এই 20 বছরের ভিতরে একজন শিক্ষার্থীর তার মানসিক বিকাশ ঘটাবে, এবং মানসিক বিকাশটা ঘটবে 1 থেকে 18 বছর পর্যন্ত, এবং 19-20 এই 2 বছর হবে শারীরিক শিক্ষা। এবং
আরেকটি শিক্ষা ব্যবস্থার কথা তিনি উল্লেখ করেছেন, উচ্চতর শিক্ষা। উচ্চতর শিক্ষাটাকে তিনি আবার তিনটি ভাগে বিভক্ত করেছেন: 20 থেকে 30 বছর পর্যন্ত, 30 থেকে 35 বছর পর্যন্ত, 35 থেকে 50 বছর পর্যন্ত। এই ধাপগুলো যারা অতিক্রম করতে পারবে তারাই হবে প্রজ্ঞার অধিকারী, তারাই হবে জ্ঞানের অধিকারী, তারাই হবে যুক্তির অধিকারী এবং তারাই হবে শাসক শ্রেণীভুক্ত। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এই শিক্ষা ব্যবস্থাকে বাস্তবে রূপ দেওয়া অত্যন্ত কঠিন, যা পরবর্তীতে বিভিন্ন রাষ্ট্রবিজ্ঞানীগণ, দার্শনিকগণ কঠোরভাবে সমালোচনা করেছেন। প্লেটো যে আদর্শ রাষ্ট্রের চিন্তা করেছেন, যে শিক্ষা ব্যবস্থার চিন্তা করেছেন, প্লেটোর একটি আদর্শ রাষ্ট্রের যে ন্যায় বিচার তত্ত্ব প্রতিষ্ঠা করার জন্য তিনি বর্ণনা দিয়ে গেছেন, সেগুলো কল্পনাপ্রসূত ছাড়া আর কিছুই নয়। বাস্তবে এর প্রতিফলন ঘটা অত্যন্ত কঠিন, অত্যন্ত দুরূহ। আরেকটি হলো প্লেটোর সাম্যবাদ। প্লেটোর সাম্যবাদ আলোচনা করতে গিয়ে তিনি দুদিক থেকে সাম্যবাদ প্রতিষ্ঠা করার চেষ্টা করেছেন। একটা হলো সম্পত্তিগত সাম্যবাদ, অন্যটি হলো পরিবারগত সাম্যবাদ। সম্পত্তিগত সাম্যবাদ সকল মানুষ সমানভাবে তার সম্পত্তির অধিকার ভোগ করবে। বিশেষ করে তিনি এই কাল্পনিক আদর্শ রাষ্ট্র প্রতিষ্ঠা করতে গিয়ে যে বিষয়টি বর্ণনা দিয়েছেন, যে যারা শাসক শ্রেণী হবে, যারা শাসক শ্রেণীভুক্ত হবেন, তাদের কোনো নিজস্ব পরিবার থাকবে না, তাদের নিজস্ব কোনো সম্পত্তি থাকবে না। যদি পরিবার থাকে, যদি সম্পত্তি থাকে, তাহলে এই সম্পত্তির মায়ায় পড়ে যাবেন, পরিবারের মায়ায় পড়ে গিয়ে তিনি অনীতিকর কাজ করতে বাধ্য হবেন। তাই তিনি সকলকে একটি ব্যারাকে এনে তাদেরকে একসাথে বসবাস করার দিক নির্দেশনা দিয়েছিলেন। পাশাপাশি তারা বিবাহ করে সংসার পাতবে, সংসার গড়ে তুলবে, সংসার মায়ায় যেন তারা না পড়ে, সেই জন্য তিনি মূলত আসলে ওই ব্যারাকে তাদের সহাবস্থানের কথা বলেছেন। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, প্লেটোর যে আদর্শ রাষ্ট্রের বর্ণনা দিয়েছেন, তার বিখ্যাত গ্রন্থ দি রিপাবলিক গ্রন্থে বিভিন্ন রাষ্ট্রবিজ্ঞানীগণ, রাষ্ট্রচিন্তাবিদগণ বিভিন্নভাবে তার সমালোচনা করেছেন। তার সেই সমালোচনাগুলো আমি একটু উপস্থাপন করছি। প্লেটোর যে আদর্শ রাষ্ট্রের গঠনের চিন্তা করেছিলেন, সেটা ছিল মূলত বাস্তবের সাথে সঙ্গতিহীন। বাস্তবে এ ধরনের রাষ্ট্র কখনো ছিল না, কোনোদিন এ ধরনের রাষ্ট্র গঠন করা আদৌ সম্ভবপর হবে না বলে অনেক রাষ্ট্রবিজ্ঞানীগণ মন্তব্য করেছেন। প্লেটো যে আদর্শ রাষ্ট্রের কথা বলেছিলেন, সেটা ছিল মূলত শ্রেণীভিত্তিক রাষ্ট্র। প্লেটো তার আদর্শ রাষ্ট্রের বর্ণনা দিতে গিয়ে তিনি যে 3টা শ্রেণীতে বিভক্ত করেছিলেন, একটা ছিল শাসক শ্রেণী, একটা ছিল যোদ্ধা শ্রেণী, আর একটা ছিল উৎপাদক শ্রেণী। তার এই কাল্পনিক আদর্শ রাষ্ট্রে উৎপাদক শ্রেণীর প্রতি তিনি ছিলেন সম্পূর্ণ উদাসীন। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, প্লেটোর আদর্শ রাষ্ট্রের সমালোচনা করতে গিয়ে অনেক রাষ্ট্রচিন্তাবিদগণ বলেছেন তিনি আইনের প্রতি অবজ্ঞা করেছিলেন। আইনের বেড়াজালে আবদ্ধ না থেকে একজন শাসক স্ববিবেচনায় শাসন করবেন, এটাই ছিল প্লেটোর আদর্শ রাষ্ট্রের একজন শাসকের মূল ইচ্ছা। এটা মূলত আইনের প্রতি অবজ্ঞা ছাড়া আর কিছু নয়, যা পরবর্তীতে রাষ্ট্রবিজ্ঞানের জনক এরিস্টটল বলেছেন,
প্লেটোর আদর্শ রাষ্ট্রের সমালোচনা করতে গিয়ে তিনি এভাবে বলেছিলেন, ব্যক্তির শাসনের চেয়ে আইনের শাসন সবসময়ই সবচেয়ে গ্রহণযোগ্য। শিক্ষার্থীবৃন্দ, অহেতুক ঐক্যের উপর জোর দেওয়া হয়েছে প্লেটোর কাল্পনিক আদর্শ রাষ্ট্রে। তিনি তার বর্ণনায় ন্যায় বিচার তত্ত্ব বর্ণনা করতে গিয়ে কিংবা আদর্শ রাষ্ট্রের বর্ণনা দিতে গিয়ে তিনি যে শ্রেণীবিন্যাসটা করেছিলেন, শাসক শ্রেণী, উৎপাদক শ্রেণী, যোদ্ধা শ্রেণী, অথবা আমরা বলতে পারি যুক্তি এবং প্রজ্ঞার বলে বলিয়ান, আরেকটা ছিল সাহসী শ্রেণী, আরেকটা ছিল আবেগতাড়িত হয়ে যারা উৎপাদক শ্রেণী। তিনি নিজেই তিনটা শ্রেণীতে বিভক্ত করেছিলেন। আবার তিনি যে তার কল্পিত আদর্শ রাষ্ট্রের বর্ণনা দিতে গিয়ে যে ঐক্যের কথা বলেছেন, সেটা কোনো ভিত্তি ছিল না। তিনি জোরালো কোনো যুক্তি উপস্থাপন করতে পারে নাই। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তিনি তার সাম্যবাদী হিসাবে তিনি নিজেকে প্রতিষ্ঠিত করতে গিয়ে যে চিন্তা চেতনার বহিঃপ্রকাশ ঘটিয়েছেন তার দি রিপাবলিক গ্রন্থে বা আদর্শ রাষ্ট্রের বর্ণনা দিতে গিয়ে তিনি যে সাম্যবাদীর কথা বলেছেন, সেটা ছিল একটি উদ্ভট চিন্তা এবং অহেতুক তিনি সেই বর্ণনাটা দিয়ে গেছেন, যা কোনো ভিত্তি তিনি সুপ্রতিষ্ঠিত করতে পারেন নাই। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমি আশা করব আপনারা আজকের এই ক্লাস থেকে অন্তত কিছুটা হলেও প্লেটোর রাষ্ট্র দর্শনের বা প্লেটোর ন্যায় বিচার তত্ত্বের কিংবা প্লেটোর যে কাল্পনিক আদর্শ রাষ্ট্র প্রতিষ্ঠা করতে চেয়েছিলেন সেই সম্পর্কে ন্যূনতম কিছুটা ধারণা লাভ করতে সক্ষম হয়েছেন। ভালো থাকবেন এবং বাওবি প্রোগ্রামের যে ক্লাসগুলো অনলাইনে হচ্ছে সেই ক্লাসগুলো আপনারা দেখবেন, উপভোগ করবেন, সেই আশাবাদ ব্যক্ত করে আমি আজকের ক্লাস এখানেই শেষ করছি। ধন্যবাদ।